হাই লিসনার্স, আমি রফিকুল আলম। আমার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার গোবিন্দপুর গ্রামে। আমি এসেছি ঢাকা নয়াপল্টন থেকে। আমি যে কাহিনীটা আপনার সাথে শেয়ার করব সেটি আমার দাদুর কাছে শোনা। কাহিনীটা সম্ভবত 1960-62 সালের হবে। আমার দাদুর বাপের বাড়িটা হলো নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিশবাগ ইউনিয়নের খলিল মিয়া হাটের পশ্চিম পাশে মিয়াজি বাড়ি। আমার দাদুর বাড়িটা একটা বর্ণনা দেই। আমার দাদুর বাড়িটা পূর্বমুখী, পূর্ব দিকে রাস্তা, পশ্চিম পাশে ধানি জমি, দক্ষিণ পাশেও গছ ছিল, আর উত্তর পাশে বড় একটা বাগান। আমার দাদুর ঘরটা পূর্বমুখী, ঘরের পেছনে একটা বড় তেঁতুল গাছ ছিল। একদিন আমার দাদুর মা ফাঁকে থেকে সারাতে ঘর থেকে বের হলেন। সেদিন ছিল চাঁদনি রাত, চারদিকে চাঁদের আলো। তিনি দেখলেন তেঁতুল গাছের নিচে একজন পুরুষ একজন নারীর মাথা সিঁথি কাটছে বা উকুন দেখতেছেন, পশ্চিম দিকে মুখ বসে। আমার দাদুর মা সেটা দেখে তিনি ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে দাদুর বাবাকে বললেন এই কাহিনী। তখন দাদুর বাপ ঘরে একটা মজবুত লাঠি ছিল, তিনি লাঠিটা নিয়ে দাদুর মাকে বললেন আমার পিছে পিছে আসো। দাদুর মা দাদুর বাপের পিছে পিছু আসলো। আসার পরে দাদুর বাপে সে তেঁতুল গাছের নিচে বসা পুরুষ লোকটির মাথা খুব সজোরে একটা বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে একটা মনুষ্য চিৎকার শোনা গেল। তখন তারা ঘরে ফিরে আসলেন। পরদিন সকালবেলায় তারা ওই জমিতে গিয়ে দেখলেন একটা মাথা ফাটা কাক মরে আছে। তারা বুঝলেন এটা জিন অথবা ভূত জাতীয় কেউ হবে। দিন কেটে গেল। রাত্রে সবার কান্নায় ঘুম ভেঙে গেল। একটা নারী বিলাপ করে কাঁদতেছে, তোমরা আমার স্বামীকে মেরে ফেলছো, তোমরা আমার স্বামীকে মেরে ফেলছো, আমি তোমাদেরকে রাখবো না, আমি তোমাদেরকে মেরে ফেলবো, তোমরা আমার স্বামীকে মেরে ফেলছো। এরকম 2-3 রাত কান বিলাপ শোনা গেল। তার এই কান্না শুনে আমার দাদুর মা বাবা সবার মন খারাপ হলো। আসলে এই কাজটা তারা না করলেই পারতেন। যাক, আস্তে আস্তে তার কান্নাটা প্রতিবাদে রূপ নিল। রাত হলেই জমিনে শুকনো মাটির ডিলাগুলা তাদের গদে চালে আসে পড়তে লাগলো। এরকম কয়েকদিন পড়লো। তারা সিদ্ধান্ত নিলেন এভাবে তো আর বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। পরে সবাই মিলে হুজুর আনলেন। হুজুর এনে বাড়িটা বন্ধ করলেন। বন্ধ করার পরে কয়েক বছর সেই উপদ্রব বন্ধ ছিল। 1986-87 সালের কথা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার দাদুর বাপের বাড়ির পশ্চিম পাশে আমার নানার বাড়ি। আমি একদিন মাগরিবের নামাজে আজান দেবে ঠিক 4-5 মিনিট আগে পশ্চিম পাশ দিয়ে আমার দাদুর বাড়িতে আসতেছিলাম। আমি বাড়ি থেকে 50 গজ দূরে থাকতে দেখলাম একটা সোনালী চুলের মেয়ে এবং তার গায়ের রং সাদা। সে আমাকে দেখে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যে ডোবা ছিল ডোবার মধ্যে নেমে গেল। আমি দুটি খেয়াল করলাম যে নেমে গেল। আমি তাকে দেখতে আসলাম যে কোন মেয়ে আমার সাথে লুকোচুরি খেললো। পরে আমি তাকে খুঁজতেছি, তাকে দেখতে পারলাম না। হঠাৎ আমার মনে হলো এই বাড়িটা তো হন্টেড, এখানে তো এরকম কিছু ঘটে। আর এই বাড়িতে তো সোনালী চুলের কোনো মেয়ে নেই, অথবা সাদা চামড়ারও কোনো মেয়ে নেই। আমি যখনই কথাটা ভাবতেছিলাম তখনই আমার লোম কবুলে দাঁড়িয়ে গেল এবং আমার পা অবশ হয়ে যাচ্ছে। আমি হাঁটতে পারতেছি না, তবু আমি খুব জোরে দৌড়ালাম। জোরে দৌড়াইয়ে অনেক সামনে দিয়ে ঘুরে বাড়িতে ঢুকলাম। ঢুকে দাদুকে বললাম, সবাইকে বললাম যে ঘটনা এটা হচ্ছে আমার দেখা ঘটনা। এরপরে তাদের বাড়িতে জিন ভূতে নতুন করে উপদ্রব শুরু হলো। এখন আমার দাদুর মাও বেঁচে নেই, বাপও বেঁচে নেই, দাদু আছে, দাদু এখন বৃদ্ধ। এই ঘটনা যখন দেখলো প্রতিদিন রাতে ছোটখাটো ঘটনা ঘটে, তখন আবার তারা সিদ্ধান্ত নিল যে না, আবার বাড়ি বন্ধ করতে হবে। এক খুব গভীর রাত, গভীর অন্ধকার রজনী, অমাবস্যা রাতে হুজুর ডেকে আনা হলো। হুজুর সহ 8 জন সাহসী মানুষ তাদের সাথে আসলো। 4 জনকে 2 জন করে বাড়ির উত্তর পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে এবং দক্ষিণ পশ্চিম কোণে দিলেন এবং 4 জনকে দিলেন উত্তর পূর্ব কোণে, যেখানে ঘন জঙ্গল। সবার হাতে একটা বোতল দেওয়া হলো, বোতলের ভিতরে একটা তাবিজ দেওয়া হলো। সবাইকে বলল যে যখন আজান হবে, আজান শেষ হওয়ার সাথে সাথে বোতলটা মাটি দিয়ে পুঁতে ফেলতে হবে। সবাই যেখানে চলে গেল। হুজুর বাড়ির মাঝখানে রইলেন, হুজুরের সাথে আরেকজন আছেন।
বাড়ির মাঝখানে যখন রাত 12টা বাজলো, মহিলাদেরকে বললো যে কেউ দরজা খুলবেন না, সবাই দরজা বন্ধ হয়ে থাকবেন। ঠিক রাত 12টার দিকে হুজুর আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে বাড়ির চার কোণ থেকে একসাথে আজানের ধ্বনি শোনা শুরু হলো। এই সময় শুরু হলো যুদ্ধ। বাড়ির সমস্ত গাছপালাকে যেভাবে ঘূর্ণিঝড় হয় নাড়াইতেছে এবং ডালপালাগুলো ভেঙে ফেলতেছে। নরম তুলা গাছের নরম ডালগুলোকে তারা ভেঙে ফেললো, শুকনো নারকেল গুলাকে এদিক সেদিক ছুড়ে মারলো, অনেকগুলা ফাঁকি চেঁচামেচি করলো, উঠতেছিল। এটা দেখে তো আমরা বুঝতেছি ঘর থেকে খুব ভয় পেয়েছি। হুজুর তো আগে বলছে ভয় পাওয়া চলবে না। তারপরে একসময় আজান শেষ হলো। আজান শেষ হওয়ার সাথে সাথেই সবাই এই বোতলটাকে মাটিতে পুঁতে ফেললো। পুঁতে ফেলার পর যুদ্ধ থেমে গেল, সব নীরব হয়ে গেল। কিন্তু রেখে গেল ধ্বংসস্তূপ, ডালফালা, গাছ ভাঙ্গা, সবকিছু রেখে গেল। এরপর থেকে আর কখনো সেই বাড়িতে ভূতের কোনো উপদ্রব লক্ষ্য করা যায়নি। এটা ছিল আমার প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি যে কাহিনীটা এখন বলবো, যে ঘটনাটা বলবো, সেটা সরাসরি ভূতের কোনো ঘটনা নয়। সেটা হচ্ছে আমার জীবনে চরমভাবে ভয় পাওয়ার একটা ঘটনা। ঘটনাটা ঘটে 1991 সালের ডিসেম্বর মাসে। আমি সে সময় বেড়াতে গিয়েছিলাম চট্টগ্রামের একেবারে উত্তরের থানা ফটিকছড়ি বাগানবাজার ইউনিয়নের আলমপুর গ্রাম, আমার ফুফুর বাড়িতে, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে পরবর্তী এক অনুষ্ঠানে। আমার ফুফুর বাড়িটা ফেনী রামগড় মহাসড়ক থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে নতুন বাজার এলাকা। আর ফুফাতো ভাই বিয়ে করেছে মহাসড়কের পাশেই নবীনগর গ্রামে। সেদিন দুপুরবেলায় ফুফুকে বলে আমি ফুফাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। কথা ছিল সেদিন আমি থাকবো, পরের দিন আসবো। কিন্তু আমি রাতে বিকালে ঘোরাফেরা করে, রাতে খাওয়া দাওয়া করে, সেখানে অবশ্যই সন্ধ্যা রাতে সবাই খাওয়া দাওয়া করে ফেলে। আমি সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া করার ফলে বুঝলাম যে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন থাকতে পারবো না সেটা ব্যাখ্যা করতে না পারার জন্য আমি দুঃখিত। আমি খাওয়া দাওয়া করে সবার থেকে, তাও ওই মাইজি তালতো ভাই বোনদের অনুরোধ অমান্য করে আমি রাস্তা নেমে পড়লাম। আমি যদিও মনে মনে ভয় পাচ্ছি, তবু আল্লাহকে স্মরণ করে নেমে পড়লাম। আমার বয়স তখন মাত্র 17। আমি স্থানীয় স্টেশনের নাম গার্ডের দোকান, সেখান থেকে একটা রাস্তা, বালুকাময় একটা রাস্তা নতুন বাজারের দিকে চলে গিয়েছে। সে রাস্তা দিয়ে ওই এলাকার আনারস, কাঁঠাল এবং বালি দেশের অন্যান্য এলাকায় চলে যায়। চাঁদনি রাত, চাঁদর একটা রাস্তা, বালুকাময় একটা রাস্তা নতুন বাজারের দিকে চলে গিয়েছে। সে রাস্তা দিয়ে ওই এলাকার আনারস, কাঁঠাল এবং বালি দেশের অন্যান্য এলাকায় চলে যায়। চাঁদনি রাত, চাঁদর আলো উদ্ভাসিত চারদিক। সেখানে আমি রাস্তায় যখন নামলাম তখন রিক্সা দেখলাম, কিন্তু কোনো খালি রিক্সা পেলাম না। শেষ রিক্সাটাকে জিজ্ঞেস করলাম যে স্টেশনে আর কোনো রিক্সা অবশিষ্ট আছে কিনা। বললেন আর কোনো রিক্সা অবশিষ্ট নেই। অগত্যায় আমি একটা যাত্রী বোঝাই রিক্সার পিছনে চললাম। ভালো রাস্তা, রিক্সা বেশি জোরে চলতে পারে না। আমিও রিক্সার পেছনে চললাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম রিক্সাটা একটা টিলার উপরে সরু পথ দিয়ে একটা বাড়িতে ঢুকে গেল। ভয়ে আমার লোম খুব দাঁড়িয়ে গেল, আমার টেনশন বেড়ে গেল। আমি কিভাবে যাব এত দূরে? তবু আমি অনেক দৌড়াদৌড় পড়লাম, পরে হাঁটা দিলাম। চাঁদ অনেক দূর পর্যন্ত চাঁদের আলো দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তা, পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে যাওয়া রাস্তা, একেবারে আমি নতুন, আর কখনো এই রাস্তা আমি যাইনি। দূরের গাছের ছায়াগুলাকে মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। কলা গাছের পাতাগুলাকে মৃদু বাতাসে মনে হয় আমাকে ডাকছে, আবার নিষেধ করতেছে। সে এক ভয়ের, রাসেল ভাই এটা বলে বোঝানো যাবে না যে নতুন আমি এত অল্প বয়সে সে এত রাতে সেই ফটে মারিয়ে চলছে। চারদিকে নিজুম, কোনো শব্দ নেই, ঝিঝি পোকার শব্দ। মাঝে মাঝে শিয়াল, মেসোবাগ এবং বন বিড়ালগুলো আমার পাশে ছু মেরে পাশে পাশে চলে যাচ্ছে। ফুফাতো বাড়ির কাছে শোনা এই ফতের কিছু কিছু ভাগকে রাতে জিন এবং ভূত দেখা যায়। ঠিক সেই ভাগগুলা থেকে আসলে আমার মনে হয় যে আমার সামনে হয়তো জিন ভূত পড়ে যাবে। আমি আরো ভয় পেয়ে যাই। আমি খুব দ্রুত গতিতে সেই পথটাকে অতিক্রম করে যাই। এরকম দৌড়াইতেছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা সরু পাহাড়ের উপর থেকে একটা পথ নেমে এসেছে। সে পথে একটা মানুষের মুখোমুখি আমি হয়ে গেলাম। বললো এত দৌড়াচ্ছ কেন? আমি বললাম আমার সামনে জন আমাকে পেছনে রেখে সামনে এগিয়ে গেছে, তাকে ধরার জন্য দৌড়াচ্ছি। লোকটা বিশ্বাস করলো কিনা জানি না, কিন্তু আমি তাকে জিন ভেবে আরো দৌড়ালাম। কিছু দূর যাওয়ার পর একটা পাশের
জঙ্গল থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি চিৎকার করে কারো নাম ধরে চিৎকার করলাম। আমি ঘুম কুকুর আমার দাঁড়িয়ে গেছে, আমার ঘামে শরীর ভিজে গেছে। আমার মনে এটা আছে যে কখনো জ্ঞান হারানো চলবে না। আমি যখন সেখানে বাজারে পৌঁছলাম, বাজারটা নতুন বাজার, রাত 9:30 বাজে, দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে। সে সময় সে এলাকায় বিদ্যুৎ ছিল না, জেনারেটর দিয়ে তারা আলো সরবরাহ করতো, তাও 8টা পর্যন্ত। সেখানে আমার পরিচিত একটা দোকানদার ছিল, হাসান ভাই, কিন্তু তার দোকানে গিয়েও দেখলাম তিনিও নেই। আমার বিশ্বাস ছিল তাকে পাইলে হয়তো তিনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন, আমি কাউকে পাইলাম না। আমি বাজারে দক্ষিণ প্রান্তে গেলাম। উল্লেখ করা দরকার যে বাজার থেকে আমার ফুফুর বাড়ি প্রায় আধা কিলো। আমার ফুফুর বাড়িটা একটা পাহাড়ের উপরে, চারদিকে আনারস বাগান, কাঁঠাল বাগান। বাড়ির পূর্ব দিকে একটা ঝর্ণা পূর্ব দিক থেকে এসে উত্তর পাশ থেকে পশ্চিম দিকে চলে গেছে। ঝর্ণার উপরে একটা সাঁকো আছে, ইচ্ছে করলে যে কেউ লাফ দিয়ে ঝর্ণাটা পার হতে পারে। পূর্ব পাশে ঝর্ণার পাশে একটা দানি জমি, জমির পাশে একটা বড় পাহাড়, সেখানে কবরস্থান, আর সদ্য নির্মিত মাটি দিয়ে নির্মিত একটা মসজিদ। জঙ্গলের পাশে মসজিদটা। পাহাড়ের পাশে প্রায় 30 ফুট নিচে 15 ফুট গভীর একটা পুকুর খনন করা হয়েছে। পুকুরের পাড়ে শান বাঁধানো গাছ ছিল, আমরা সেখানে গোসলও করতাম, বিকালে বসতাম। এই মসজিদে নামাজের সংখ্যা খুবই কম হতো। বাজারের পাশে মসজিদ বিদায় সবাই বাজারে নামাজ পড়তো। এমন দিন গেছে যে এশার নামাজের সময় হুজুর মুসল্লি না পেয়ে নিজে আজান দিয়ে নিজে নামাজ পড়ে চলে গেছে। এবং এটাও শোনা গেছে ফজরের সময় ইমাম সাহেব আসলে নামাজও হয়নি, কারণ এটাকে সবাই ভয় পেত। সেদিন সকালে আমি সে কবরস্থানকে গিয়েছিলাম ছোট ভাইদেরকে নিয়ে, দেখলাম অনেকগুলা কবর ভেঙে পড়েছে, বালির কবর, বেশি টিকাও কথা না, ভেঙে পড়েছে। আমি আফসোস করলাম কবরগুলা দেখে, কবরগুলা অস্থিরে ভেঙে পড়েছে। তারপর আমি চলে আসলাম, মূল ঘটনায় আসি রাসেল ভাই। আমি নতুন বাজার থেকে পশ্চিম দিকে রওনা দিলাম। কিছু দূর আসার পর দেখলাম একটা পাহাড়ি বড় গাছ, সে গাছ থেকে একটা বিড়াল জাতীয় কিছু নিচে নেমে আসতেছিল। আমি দেখলাম সেটা নিচে নেমে এসে আমার দিকে তাকানোর পর একটু দূরে গিয়ে সেই আমাকে বেঞ্চি কেটে পাহাড়ের নিচের দিকে চলে গেল। আমি খুব প্রচন্ড ভয় পেয়েছি। পাশে একটা বাড়ি ছিল, আমি ইচ্ছে করলেও তাদেরকে ডাকতে পারতাম, কিন্তু আমি তো সে এলাকায় নতুন, ডাকলেও কি তারা আমাকে সাহায্য করবে? আমি সেই ভেবে আর ডাকিনি। আমি দৌড়াদৌড়ি পড়তেছিলাম। বিড়ালটা যখন নিচে নেমে গেল, আমি বুঝতেছি আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি হুট করে পেছনে দাঁড়ালাম, ঘুরলাম, দেখলাম কেউ নেই। আবার সামনে দাঁড়ালাম, সামনে তাকালাম, মনে হলো আমার চারপাশে যেন কেউ ঘোরাফেরা করছে। রাসেল ভাই, বনের বাঘের চেয়ে মনের ভাগে মানুষকে বেশি আহত করে, বেশি ভয় করে তোলে। আমারটা সেই ঘটনা ঘটেছে। আমি চলতে পারতেছি না। আমি ধীরে ধীরে, আমার পা যেন অবশ হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে পাহাড় বেয়ে নিচের দিকে আসতেছিলাম। যেই মাত্র সেই কবরস্থান মসজিদ যেখানে আছে পাহাড়ের পাশে আসলাম, আমি যে কবরটা সেদিন সকালবেলা দেখেছি ভেঙে পড়ছে, কবরের পাশে আসার পরে আমি চিৎকার শুনলাম, খুব দ্রুত জোরে একটা চিৎকার শুনলাম। চিৎকার শুনে আমি স্থির থাকতে পারিনি, আমি সজোরে দৌড়ালাম। আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন ল্যাপের নিচে। আমি জ্ঞান ফিরার পর ফুপুকে বললাম আমার কি হয়েছে। ফুপু বলল যে তুমি উঠানে এসে জ্ঞান হারাই ফেলছো, এই কারণে তোমাকে আমরা কাপড় টাপড় পরিষ্কার করে ল্যাপের নিচে রেখেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, সেখান থেকে আমি কি দৌড়াই এসেছি নাকি কেউ আমাকে নিয়ে এসেছে আমি আজও বলতে পারিনি, কারণ সাঁকো দিয়ে এত দ্রুত গতিতে আসা কোনো মতেই সম্ভব না। সেই ঘটনা আজ থেকে 22 বছর আগে। সেখানে হয়তো পরিবর্তন হয়েছে, রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে। আমার ফুফুরাও সেখানে এখন আর থাকে না। আমার ফুফা মারা গেছে, ফুফাতো ভাই সবাই মারা গেছে, কিন্তু এলাকাটাকে আমি এখনো মিস করতেছি, এই কারণে যে আমার জীবনের সবচেয়ে ভয় পাওয়ার কাহিনীটা এখানেই ঘটেছে।